हेलो स्टूडेंट्स, वेलकम टू माई इंग्लिश क्लास 8। आज আমি তোমাদের টেক্সট বইয়ের লেসন 12 সামওয়ান এই কবিতার অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে আমরা এই কবিতাটা পড়েছিলাম, এর বাংলা মানেটা দেখে নিয়েছিলাম, লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করেছিলাম। আজ আমরা অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। দেখো, অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1-এ কী বলা হয়েছে? টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ যে উত্তরটা সঠিক হবে সেটার মাথায় টিক দাও। দেখো, একেরটা কি বলা হয়েছে? দ্য ডোর ওয়াজ বিগ, স্মল অর ওয়াইড। দ্য ডোর মানে দরজাটি, ওয়াজ মানে ছিল, দরজাটি ছিল, বিগ মানে বড়, স্মল মানে ছোট এবং ওয়াইড মানে চওড়া। তাহলে তোমরা কবিতাতে দেখেইছো যে অ্যাট মাই উই স্মল ডোর, তাহলে বলাই আছে এখানে যে দরজাটা কেমন? স্মল। তাহলে অপশান বি হয়ে যাবে রাইট আনসার। দ্বিতীয়টা দেখো, দ্য পোয়েট লুকড ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড, আপ অ্যান্ড ডাউন, টু লেফট অ্যান্ড রাইট। দ্য পোয়েট লুকড মানে কবি তাকালেন, ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড মানে পিছনে এবং সামনে, আপ অ্যান্ড ডাউন উপরে এবং নিচে, টু লেফট অ্যান্ড রাইট বাম দিকে এবং ডান দিকে। তাহলে এখানে দেওয়া আছে লুক টু লেফট অ্যান্ড রাইট, আমি বাঁ দিকে এবং ডান দিকে তাকালাম। তাহলে এখানে কোনটা হবে? অপশান সি হয়ে যাবে রাইট আনসার, টু লেফট অ্যান্ড রাইট। 3 নম্বর, দ্য বিজি বিটল ওয়াজ ট্যাপিং ইন দ্য বিজি বিটল মানে ব্যস্ত ওই কুবড়ে পোকা, ওয়াজ ট্যাপিং মানে ট্যাপ করছিল, ইন দ্য কোথায় ট্যাপ করছিল? ওয়াল, ডোর আর উইন্ডো মানে দেওয়ালে, দরজায় নাকি উইন্ডোতে মানে জানলাতে। তাহলে এখানে দেওয়া আছে দ্য অনলি দ্য বিজি বিটল ট্যাপিং ইন দ্য ওয়াল। তাহলে কোথায় করছিল? ট্যাপিং ওয়াল মানে দেওয়ালে ট্যাপিং করছিল। তাহলে অপশান এ হয়ে যাবে রাইট আনসার। 4-এরটা, দ্য ক্রিকেট ওয়াজ সিঙ্গিং, হুইসলিং অর চার্পিং। দ্য ক্রিকেট মানে ঝিঝি পোকা, ওয়াজ কি করছিল? ঝিঝি পোকা সিঙ্গিং গান করছিল, হুইসলিং শীষ দিচ্ছিল এবং চার্পিং কিচিরমিচির করছিল। তাহলে এখানে দেওয়াই আছে দ্য ক্রিকেট কি করছিল? হুইসলিং। তাহলে এটা হবে হুইসলিং হয়ে যাবে রাইট আনসার, অপশান বি। এরপর দেখো অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 2 কি বলছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে এই সেন্টেন্সগুলো কমপ্লিট করো। এরটা দেখো, সামওয়ান কেম নকিং অ্যাট, কেউ একজন এসেছিল, নকিং অ্যাট কোথায়? এরপরে মানে বাকি অংশটা লিখতে হবে। কেউ একজন এসেছিল নক করতে, কি হবে? এখানে বলা আছে অ্যাট মাই উই স্মল ডোর। তাহলে আমরা কিন্তু অ্যাট মাই লিখবো না, যেহেতু কবি যখন লিখছেন তিনি মাই লিখছেন। আমরা তাহলে কি লিখবো? অ্যাট দ্য পোয়েটস উই স্মল ডোর, মাইয়ের জায়গায় আমরা লিখলাম দ্য পোয়েটস উই স্মল ডোর। তারপরে দেখো বিয়েরটা, দেয়ার ওয়াজ নো স্টিরিং ইন। দেয়ার ওয়াজ নো স্টিরিং মানে কি? মুভমেন্ট, কোনো মুভমেন্ট ছিল না। কোথায়? এখানে দেওয়া আছে দেখো, দেয়ার ওয়াজ বাট নট দেয়ার ওয়াজ আ স্টিরিং, তার মানে হচ্ছে দেয়ার ওয়াজ নো মুভমেন্ট, কোনো নড়াচড়া ছিল না। কোথায়? ইন দ্য স্টিল ডার্ক নাইট মানে স্তব্ধ অন্ধকার রাতে। তাহলে বাকিটা আমাদের লিখতে হবে ইনের পর থেকে দ্য স্টিল ডার্ক নাইট। 3 নম্বরটা দেখো, শিয়েরটা কি বলছে? দ্য পোয়েট হার্ড দ্য স্ক্রিচ আউস কল ফ্রম। দ্য পোয়েট হার্ড কবি শুনেছিল, দ্য স্ক্রিচ আউস কল মানে তীক্ষ্ণ প্যাঁচার ডাক, ফ্রম মানে থেকে। কোথা থেকে ওই প্যাঁচার ডাক আসছিল? তাহলে জঙ্গল থেকে। তাই শুধুমাত্র দ্য ফরেস্ট মানে জঙ্গল লিখে দিলেই হবে। ডিয়েরটা, দ্য পোয়েট ডিড নট নো, কবি জানতেন না। কি জানতেন না? তাহলে এখানে বলা আছে যে আই নো নট, কি জানতেন না? হু কেম নকিং। তাহলে আমরা সেটুকুই লিখে দেবো, শুধু হু কেম নকিং, তিনি জানতেন না কে এসেছিল, ধাক্কা দিয়েছিল কে, তিনি সেটা জানতেন না। এবার দেখো অ্যাক্টিভিটি 3 বলছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নটির উত্তর দাও। প্রশ্নটি কি আছে আগে দেখি আমরা। হু ডু ইউ থিঙ্ক কেম নকিং অ্যাট দ্য পোয়েট স্মল ডোর? হু মানে কে, ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো, কে কেম নকিং এসে ধাক্কা দিয়েছিল, অ্যাট দ্য পোয়েটস স্মল ডোর কবির ওই ছোট দরজায় কে এসে ধাক্কা দিয়েছিল? দেখো, আই থিঙ্ক নো বডি কেম নকিং অ্যাট দ্য পোয়েট স্মল ডোর, আমার মনে হয় কেউই এসে কবির ছোট দরজায় ধাক্কা দেয়নি। হি হার্ড দ্য নকিং সাউন্ড বিকজ ইট ওয়াজ অনলি হিজ সলিটারি মাইন্ডস ইমাজিনেশান। হি হার্ড তিনি শুনেছিলেন, দ্য নকিং সাউন্ড এই ধাক্কা দেওয়ার আওয়াজটা, বিকজ মানে কি? কারণ, ইট ওয়াজ এটা ছিল, অনলি মানে শুধুমাত্র, হিজ
তার সলিটারি মাইন্ডস ইমাজিনেশন, একাকী মনের কল্পনা। তাহলে আমার মনে হয় কেউই ধাক্কা দেয়নি, এটা ছিল তার একাকী মনের কল্পনা। হি থট সো, তিনি এরকমটা ভেবেছিলেন। অ্যাজ হি লিভড অ্যালোন ইন দ্য ফরেস্ট, যেহেতু তিনি বাস করতেন, অ্যালোন মানে একাকী, ইন দ্য ফরেস্ট যেহেতু তিনি একাকী জঙ্গলে বাস করতেন, তাই তিনি এটা ভেবেছিলেন। এরপরে দেখো অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ কি বলছে? ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই চার্টটা পূরণ করো টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। চার্টের দেখো একদিকে আছে হু এবং একদিকে আছে ডিড হোয়াট। হু মানে কি? কে, এবং ডিড হোয়াট মানে কি করেছিল। যে দেওয়া, যার কথা দেওয়া আছে হুয়ের ঘরে, সে কি করেছিল সেটা লিখতে হবে। সামওয়ান মানে কেউ একজন, বিটল মানে গুবরে পোকা, আউল মানে প্যাঁচা, ক্রিকেট মানে ঝিঝি পোকা। তাহলে সামওয়ান কি করেছিল? কি হবে তাহলে? নকড অ্যাট দ্য স্মল ডোর, ছোট দরজায় ধাক্কা দিয়েছিল। বিটল গুবরে পোকা কি করেছিল? ওয়াজ ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, দেওয়ালের ওপর ট্যাপ ট্যাপ করছে, আওয়াজ করছিল। আউল প্যাঁচা ওয়াজ স্ক্রিচিং দেবো আমরা, ওয়াজ স্ক্রিচিং ফ্রম দ্য ফরেস্ট, সে জঙ্গল থেকে তীক্ষ্ণ স্বরে, কর্কশ স্বরে চিৎকার করছিল। ক্রিকেট ওয়াজ হুইসলিং, ক্রিকেট মানে ঝিঝি পোকা, সে কি করছিল? ওয়াজ হুইসলিং মানে শীষ দিচ্ছিল। এই দুটোর আগে শুধু তোমরা একটা করে ওয়াজ লাগিয়ে নাও। এরপর অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, মানে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এরটা কি বলছে? হোয়াট ডিড দ্য পোয়েট ডু আফটার হি হার্ড দ্য নকিং অন দ্য ডোর। হোয়াট ডিড দ্য পোয়েট ডু মানে কবি কি করেছিল, আফটার মানে পরে, হি হার্ড তিনি শুনেছিলেন, দ্য নকিং মানে ধাক্কা, অন দ্য ডোর দরজায় ধাক্কার আওয়াজ শোনার পরে তিনি কি করেছিলেন। তাহলে কি হবে? দ্য পোয়েট ওপেন্ড his wee small door and looked to left and right after he had heard the knocking on the door. The poet opened মানে কবি খুলে দিয়েছিলেন his wee small door, তার খুব ছোট ছোট দরজাটা, and looked এবং তাকিয়েছিলেন to left and right বাঁ দিকে এবং ডান দিকে, after মানে পরে, he had heard তিনি শুনেছিলেন, the knocking on the door দরজার ধাক্কা। তাহলে দরজার ধাক্কা শোনার পর তিনি তার ছোট দরজাটা খুলে দিয়েছিলেন এবং বাঁদিক এবং ডান দিকে তাকিয়েছিলেন। এরপরে হোয়াট ওয়াজ দ্য নাইট লাইক, রাত্রিটা কেমন ছিল। তাহলে ওখানে দেওয়াই আছে রাত্রিটা কেমন ছিল, স্টিল অ্যান্ড ডার্ক। তাহলে এটা লিখব রাত্রিটা ছিল, দ্য নাইট মানে রাত্রিটা, ওয়াজ মানে ছিল, স্টিল মানে স্তব্ধ মানে নিস্তব্ধ, অ্যান্ড ডার্ক মানে অন্ধকার। অর্থাৎ রাত্রিটা ছিল, রাত্রিটা কেমন ছিল না, রাত্রিটা ছিল স্তব্ধ এবং অন্ধকার। শিয়ারটা নেম দ্য ইনসেক্ট মেনশন ইন দ্য পোয়েম। নেম দ্য ইনসেক্ট মানে পতঙ্গর নাম বলো, মেনশন মানে উল্লেখিত আছে, ইন দ্য পোয়েম কবিতায় উল্লেখিত পতঙ্গদের নাম বলো। তাহলে কি লিখবে? দ্য ইনসেক্টস, যেহেতু এখানে একের বেশি পতঙ্গ আছে, আমরা জানি দুটো পতঙ্গের কথা বলা আছে কবিতার মধ্যে, তাই আমরা কি লিখবো? দ্য ইনসেক্টস মেনশনড ইন দ্য পোয়েম আর মানে পতঙ্গ, কবিতায় উল্লেখিত পতঙ্গ, আর মানে হলো বিটল অ্যান্ড ক্রিকেট। বিটল গুবরে পোকা অ্যান্ড ক্রিকেট হচ্ছে ঝিঝি পোকা, দুটোই কি ইনসেক্ট বা পতঙ্গ। এরপর ডিএটা, হোয়াই ডাজ দ্য পোয়েট ইউজ দ্য এক্সপ্রেশন অ্যাট অল থ্রাইস ইন দ্য লাস্ট লাইন অফ দ্য পোয়েম। কেন কবি এই এক্সপ্রেশনটা, অ্যাট অল এক্সপ্রেশনটা লাস্ট লাইনে 3 বার মানে ব্যবহার করেছেন। তাহলে আনসারটা কি হবে? দ্য পোয়েট ইউজেস দ্য এক্সপ্রেশন অ্যাট অল থ্রাইস ইন দ্য লাস্ট লাইন অফ দ্য পোয়েম because he wants to emphasize that he had not faintest idea who knocked at his door. The poet কবি uses মানে ব্যবহার করেছেন the expression at all thrice. at all এই এক্সপ্রেশনটা 3 বার ব্যবহার করেছেন, thrice মানে 3 বার, in the last line লাস্ট লাইনে তিনি এই এক্সপ্রেশনটা 3 বার ব্যবহার করেছেন of the poem কবিতার। বিকজ মানে কারণ, কারণটা কি? হি ওয়ান্টস টু এমফাসিস তিনি চাইছেন, টু এমফাসিস মানে জোর দিতে, দ্যাট মানে যে, হি হ্যাড নট তার ছিল না, ফেন্টেস্ট আইডিয়া, ফেন্টেস্ট আইডিয়া মানে সামান্যতম ধারণা, হু নকড অ্যাট হিজ ডোর তার দরজায় কে ধাক্কা দিয়েছিল এ বিষয়ে তার সামান্যতম ধারণাও ছিল না। এটা বোঝাবার জন্যই
তিনি কি করেছেন, এই অ্যাটল কথাটা 3 বার ব্যবহার করেছেন এই কবিতার শেষ লাইনে। এরপর অ্যাক্টিভিটি 6A বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন ব্র্যাকেটস। এখানে ব্র্যাকেটে ভার্ব দেওয়া আছে, এদের সঠিক ফর্মগুলো এখানে লেখো। এক একটা, দ্য মেয়র ড্যাশ টু পুনে নেক্সট উইক। গো, এই ভার্বটা সঠিক ফর্ম দিতে হবে। এবার দেখো এখানে দেওয়া আছে গো মানে কি, যাওয়া। দ্য মেয়র টু পুনে নেক্সট উইক, তার মানে নেক্সট উইক মানে পরের সপ্তাহ, অর্থাৎ তাহলে কি হবে, মেয়র পরের সপ্তাহে পুনে যাবেন। তাহলে যাবেন ফিউচার টেন্স, তাহলে ফিউচার টেন্সের সূত্র কি হবে, শ্যাল বা উইল বসিয়ে কি করব, ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে আমরা ইউজ করব। তাহলে দ্য মেয়রের পরে শ্যাল হবে না, উইল হবে। দ্য মেয়র উইল, তাহলে ভার্ব হচ্ছে গো, উইল গো টু পুনে নেক্সট উইক। এখানে আবার এটা আমরা ইজ গোয়িংও করতে পারি, মানে ইমিডিয়েটলি ফিউচারে কোনো কাজ হবে এরকম বোঝাতে কন্টিনিউয়াসের মতো ফর্মটা লেখা যায়। মানে মেয়র পরের সপ্তাহে পুনে যাচ্ছেন, ইজ গোয়িংও আমরা ব্যবহার করতে পারি বা উইল গো ব্যবহার করতে পারি। আচ্ছা, বাই নেক্সট ডিসেম্বর উই ড্যাশ হেয়ার ফর 3 years স্টে। স্টে মানে থাকা। বাই নেক্সট ডিসেম্বর, পরের ডিসেম্বরে, উই ড্যাশ হেয়ার ফর 3 years, আমরা এখানে 3 বছর থাকবো। অর্থাৎ আমাদের 3 বছর থাকাটা কমপ্লিট হয়ে যাবে, কাজটা শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা ফিউচার পারফেক্ট টেন্স ইউজ করব। ফিউচার পারফেক্ট টেন্সের সূত্র কি, শ্যাল বা উইল হ্যাভ, তারপরে হ্যাভ দিয়ে মেন ভার্বের পিপি ফর্ম আমরা ইউজ করব। মেন ভার্বের পিপি ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। তো উই এর পর আমরা কি ইউজ করব, শ্যাল বা উইলের মধ্যে শ্যাল, উই শ্যাল। আর তাহলে হ্যাভ তো আমরা ইউজ করব, উই শ্যাল হ্যাভ। মেন ভার্বের পিপি ফর্ম, মেন ভার্ব এখানে কি আছে, স্টে, তার পিপি ফর্ম হবে স্টেড, STAYED, স্টেড। তাহলে কি হলো আনসারটা, বাই নেক্সট ডিসেম্বর উই শ্যাল হ্যাভ স্টেড, SHALL shall have have stayed, STAYED, stayed here for 3 years। আচ্ছা, 3 নম্বরটা দেখো, perhaps they dash doers later visit। পারহ্যাপস মানে সম্ভবত তারা ডুয়ার্স ল্যাটার মানে পরবর্তীকালে ভিজিট করবে। পরবর্তীকালে মানে ফিউচার বোঝাচ্ছে, তাহলে সেই ফিউচারেই সূত্র দিয়ে দেবো, দে উইল ভিজিট। পারহ্যাপস দে উইল ভিজিট, তারা ডুয়ার্স ভিজিট করবে পরে। দ্য বয় ড্যাশ টেলিভিশন সিন্স মর্নিং ওয়াচ, ওয়াচ মানে দেখা, ছেলেটি টেলিভিশন দেখছে সিন্স মর্নিং, সকাল থেকে, অর্থাৎ সকালে কাজটি শুরু হয়েছে এবং এখনও চলছে। টেলিভিশন দেখার কাজটা সকালে সে শুরু করেছে, এখনও চালাচ্ছে এবং ভবিষ্যতেও চলতে পারে। এরকম পরিস্থিতি থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তার সূত্র কি, হ্যাজ বা হ্যাভ প্লাস বিন, তারপর কি হয়, মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, মেন ভার্ব প্লাস আইএনজি। তাহলে এখানে দ্য বয়ের পরে হ্যাভ হবে না, হ্যাজ হবে, আমরা তাই বসাই, দ্য বয় হ্যাজ বিন, মেন ভার্ব কি আছে, ওয়াচ, তার সাথে আইএনজি যোগ, ওয়াচিং। দ্য বয় হ্যাজ বিন ওয়াচিং টেলিভিশন সিন্স মর্নিং। এরপর দেখো অ্যাক্টিভিটি 6B। অ্যাক্টিভিটি 6B কি বলছে, in the following sentences underline the phrases and state what kind of phrases they are। এই যে নিচের সেন্টেন্সগুলোতে ফ্রেজের তলায় দাগ দাও এবং স্টেট এবং বলো হোয়াট কাইন্ড অফ ফ্রেজেস দে আর, তারা কি ধরনের ফ্রেজেস। ফ্রেজেস কথার অর্থ হচ্ছে শব্দগুচ্ছ। ফ্রেজ বলতে আমরা কি বুঝি, ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডু নট হ্যাভ এ সাবজেক্ট অর প্রেডিকেট অ্যান্ড ডু নট হ্যাভ এ ফাইনাইট ভার্ব। ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ যেখানে সাবজেক্ট, প্রেডিকেট বা ফাইনাইট ভার্ব থাকে না। বাট আ ফ্রেজ ডাজ দ্য ওয়ার্ক অফ আ পার্টস অফ স্পিচ, কিন্তু ফ্রেজ একটা পার্টস অফ স্পিচের কাজ করে। আমরা জানি ফ্রেজ 3 প্রকার। নাউনের মতো যখন শব্দগুচ্ছটা কাজ করবে, সেই গ্রুপ অফ ওয়ার্ডস যাতে সাবজেক্ট, প্রেডিকেট এবং ফাইনাইট ভার্ব নেই, সে যখন নাউনের মতো কাজ করবে সেটাকে আমরা বলবো নাউন ফ্রেজ। সেই গ্রুপ অফ ওয়ার্ডস যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে তখন আমরা সেটাকে বলবো অ্যাডজেক্টিভ ফ্রেজ, এবং যদি সেই গ্রুপ অফ ওয়ার্ডস অ্যাডভার্বের মতো কাজ করে তখন আমরা সেটাকে বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ।
ফ্রেশ সংক্রান্ত এবং ক্লজ সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে আছে, তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। চলো এখন আমরা করি এখানের কাজগুলো। দেখো এক একটা কি বলছে, হি ওয়ান্টেড টু স্পিক টু হিজ টিচার, সে কথা বলতে চেয়েছিল টু হিজ টিচার। এখানে শব্দগুচ্ছ কোনটা? টু হিজ টিচার। এই অংশে কোনো সাবজেক্ট নেই, প্রেডিকেট নেই এবং কোনো ফাইনাইট ভার্ব নেই। এটা হচ্ছে ফ্রেজ, এবং এই যে ফ্রেজটা এটা কি হচ্ছে? টু হিজ টিচার। এটা একটা নাউনের মতো কাজ করছে, তাই এটাকে আমরা বলবো নাউন ফ্রেজ। আচ্ছা, দ্বিতীয়টা দেখো, অ্যাট দিস মোমেন্ট ইট ইজ রেইনিং হার্ড। অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে খুব বৃষ্টি হচ্ছে। এখানে অ্যাট দিস মোমেন্ট হচ্ছে ফ্রেজ, এবং এই ফ্রেজটা একটা অ্যাডভার্বের কাজ করছে, তাই এটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। 3 নম্বর, টু ডু ওয়েল ইন দ্য কম্পিটিশন ইজ মাই এম। তাহলে টু ডু ওয়েল ইন দ্য কম্পিটিশান এটা হচ্ছে একটা ফ্রেজ, এবং এটা কিসের কাজ করছে? এটা নাউনের কাজ করছে, তাই এটাকে বলা হবে নাউন ফ্রেজ। 4 নম্বরে, দে লিভ ইন এ হাউস মেড অফ উড। তাহলে এখানে মেড অফ উড, এটা হাউসটাকে হাউসের সম্পর্কে কিছু বলছে। হাউসটা কেমন? না মেড অফ উড, অর্থাৎ এটা একটা অ্যাডজেক্টিভের কাজ করছে, তাই এটা কি হবে? অ্যাডজেক্টিভ ফ্রেজ। এরপর অ্যাক্টিভিটি 6C। অ্যাক্টিভিটি 6C-তে কি বলা হচ্ছে? ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস আন্ডারলাইন দ্য ক্লজেস অ্যান্ড স্টেট হোয়াট কাইন্ড অফ ক্লজেস দে আর। এখানে আন্ডারলাইন করো ক্লজগুলো। ক্লজ কি? বাক্যাংশ, একটি বড় বাক্যের ছোট অংশ যেখানে কিন্তু সাবজেক্ট, ভার্ব এবং সাবজেক্ট থাকবে, প্রেডিকেট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে, সেটা হচ্ছে ক্লজ। শুধুমাত্র ক্লজ কি একটি বড় বাক্যের অংশ হবে। তো এখানে ক্লজগুলো আন্ডারলাইন করতে বলেছে, এবং ক্লজগুলো কি ধরনের ক্লজ তোমরা জানো? ক্লজও 3 প্রকার, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। তো আমরা দেখি এক একটা। দ্য চাইল্ড রান অ্যাওয়ে অ্যাজ সুন অ্যাজ সি স দ্য স্ট্রেঞ্জ ম্যান। তাহলে দ্য চাইল্ড র্যান অ্যাওয়ে এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ। কিন্তু এই যে অ্যাজ সুন অ্যাজ সি স দ্য স্ট্রেঞ্জ ম্যান এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু এটা কি ধরনের ক্লজ? কখন পালিয়ে গেল? না যেই সে অদ্ভুত লোকটিকে দেখলো। তাহলে ভার্ব সম্পর্কে কিছু বলা হয়েছে যে কাজটা কখন হয়েছে, এই যে সময় বোঝাচ্ছে, তাই এটা হয়ে গেছে অ্যাডভার্বিয়াল ক্লজ। 2 আই স অ্যান ওল্ড ওম্যান হু ওয়াজ ক্যারিং এ চাইল্ড। আমি একজন বৃদ্ধ মহিলাকে দেখেছিলাম যে একটি বাচ্চাকে বয়ে নিয়ে যাচ্ছিল। তাহলে আই স অ্যান ওল্ড ওম্যান এটা হবে প্রিন্সিপাল ক্লজ, এবং হু ওয়াজ ক্যারিং এ চাইল্ড এটা হবে সাবঅর্ডিনেট ক্লজ। এবং এটা কি ধরনের সাবঅর্ডিনেট ক্লজ? এটাই ওম্যানটা সম্পর্কে বলা হচ্ছে, তাই এটা হচ্ছে নাউন সম্পর্কে কিছু বলছে বলে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। 3 নম্বর দেখো, দ্য ডগ ফলোজ হিজ মাস্টার হোয়ার এভার হি গোজ। দ্য ডগ ফলোজ হিজ মাস্টার এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কোথায় ফলো করে? না হোয়ার এভার হি গোজ। তাহলে এটা ভার্ব সম্পর্কে কিছু বলছে, তাই এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজ। উই অল থট দ্যাট ইট উড নট রেন টুডে। উই অল থট এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এবং আমরা কি ভেবেছিলাম? নাও দ্যাট ইট উড নট রেন টুডে এটা তাহলে নাউনের কাজ করছে, তাই এটা হয়ে যাবে নাউন ক্লজ। এরপরে দেখো অ্যাক্টিভিটি 6D কি বলছে? চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ ভয়েস। এগুলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে বলা হয়েছে। 1 নম্বরটা দেখো, ইন্ডিয়া ওন দ্য ওয়ার্ল্ড কাপ ইন ক্রিকেট রিসেন্টলি। তাহলে ইন্ডিয়া সাবজেক্ট, ওন হচ্ছে ভার্ব, দ্য ওয়ার্ল্ড কাপ ইন ক্রিকেট এটা পুরোটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা কি করব? আনসারটা লিখি। একের উত্তরটা হবে এরকম, দ্য ওয়ার্ল্ড কাপ
ইন ক্রিকেট ওন, পাস্ট টেন্সে আছে তাই পাস্ট টেন্সে বিভার্ব দেবো ওয়াজ। দ্য ওয়ার্ল্ড কাপ ইন ক্রিকেট ওয়াজ রিসেন্টলি ওন বাই ইন্ডিয়া। দ্বিতীয়টা কি আছে? দ্য টিচার ওয়াজ টিচিং ইংলিশ। দ্য টিচার, এখানে দ্য টিচার হচ্ছে সাবজেক্ট, ওয়াজ টিচিং ভার্ব এবং ইংলিশ হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা অবজেক্টকে সাবজেক্টের জায়গায় বসাই ইংলিশ। যেহেতু ওয়াজ আছে তাই বুঝতে পারছি এটা পাস্ট টেন্স, পাস্ট টেন্সে ভার্ব দেবো। তাহলে ইংলিশ ওয়াজ টিচিং, আইএনজির জন্য কি আনবো? বিইং, ইংলিশ ওয়াজ বিইং। টিচ মেন ভার্ব, তার পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? টট। ইংলিশ ওয়াজ বিইং টট বাই দ্য টিচার। 3 নম্বর, রানী ইজ সিঙ্গিং আ বিউটিফুল সং। তাহলে রানী এখানে সাবজেক্ট, ইজ সিঙ্গিং হচ্ছে ভার্ব, আ বিউটিফুল সং হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টকে আমরা সাবজেক্টের জায়গা নিয়ে যাই। এ বিউটিফুল সং, ইজ আছে অর্থাৎ প্রেজেন্ট টেন্স, তাই প্রেজেন্ট টেন্সের বিভার্ব দেবো ইজ। এ বিউটিফুল সং ইজ বিং সাং বাই রানী। 4টা, দ্য উইন্ড ব্লিউ অ্যাওয়ে দ্য রুফটপস অফ দ্য হাউস। এখানে দ্য উইন্ড হচ্ছে সাবজেক্ট, ব্লিউ অ্যাওয়ে হচ্ছে ভার্ব, দ্য রুফটপস অফ দ্য হাউসেস হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টকে সাবজেক্টের জায়গা নিয়ে গেলাম, দ্য রুফটপস অফ দ্য হাউসেস। এবার এটা কি আছে? ব্লিউ মানে পাস্ট টেন্স, তাহলে পাস্ট টেন্সের বিভার্ব অর্থাৎ ওয়াজ বা ওয়ার দেব। যেহেতু রুফটপস আছে তাই এটা আমরা ওয়ার ইউজ করবো। তাহলে রুফটপস অফ দ্য হাউসেস ওয়ার ব্লিউ অ্যাওয়ে, তার পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে? তাহলে ব্লোন অ্যাওয়ে, ব্লোন অ্যাওয়ে বাই দ্য উইন্ড। এবার দেখো অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ কি বলা হয়েছে? মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। এই শব্দগুলো দিয়ে নিজের সেন্টেন্স তৈরি করো। উই, উই মানে তাহলে কি? ভেরি স্মল। স্টিরিং মানে মুভমেন্ট মানে নড়াচড়া। বিজি মানে ব্যস্ত। ডিউড্রপস মানে শিশির বিন্দু। তাহলে দেখো উই, উই দিয়ে কি হবে? আই হ্যাভ কট আ উই বার্ড, মানে আমি ধরেছি। আই হ্যাভ কট মানে আমি ধরেছি। আ উই বার্ড একটা খুব ছোট পাখি। স্টিরিং মানে নড়াচড়া। দেয়ার ওয়াজ নো স্টিরিং ইন দ্য রুম, ঘরের মধ্যে কোনো নড়াচড়া ছিল না। বিজি মানে ব্যস্ত। স্টুডেন্টস শুড বি অলওয়েজ বিজি ইন দেয়ার স্টাডিজ, ছাত্রদের শুড মানে উচিত, বি অলওয়েজ বিজি সর্বদা ব্যস্ত থাকা উচিত, ইন দেয়ার স্টাডিজ তাদের পড়াশোনা নিয়ে ছাত্রদের সবসময় ব্যস্ত থাকা উচিত। ডিউ ড্রপস মানে কি? শিশির বিন্দু। ডিউ ড্রপস ফল অন দ্য গ্রাস, শিশির বিন্দু পড়ে ঘাসের ওপর। অ্যাট ডন, অ্যাট ডন মানে ভোরবেলা, তাহলে ভোরবেলা ঘাসের ওপর শিশির বিন্দু পড়ে। এরপরে কি আছে? অ্যাক্টিভিটি 8-এ বলছে সাপোজ ইউ স্পেন্ড এ মুনলাইট নাইট ইন এ ফরেস্ট গেস্ট হাউস। সাপোজ মানে মনে করো, ইউ স্পেন্ড তুমি অতিবাহিত করেছিলে একটি মুনলিট নাইট মানে চন্দ্রালোকিত রাত্রি, ইন এ ফরেস্ট গেস্ট হাউস একটি জঙ্গলের গেস্ট হাউসে। রাইট আ প্যারাগ্রাফ অফ অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80টি শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ লেখো অন ইয়োর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা নিয়ে। মেনশন দ্য সাউন্ডস দ্যাট ইউ হার্ড দেয়ার, সেই সমস্ত শব্দগুলির কথা বলো যেগুলো তুমি সেখানে শুনেছিলে। তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভিটি 8A। দেখো, লাস্ট পূজা ভ্যাকেশন আই ওয়েন্ট টু ডুয়ার্স অ্যালং উইথ মাই ফ্যামিলি। গত পুজো ভ্যাকেশনে আমি গিয়েছিলাম টু ডুয়ার্সে অ্যালং উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সঙ্গে। ডুয়ার্স ইজ মেনলি নোন ফর জঙ্গল, ডুয়ার্স ইজ মেনলি নোন প্রধানত পরিচিত ফর জঙ্গলের জন্য। উই স্পেন্ট আ মুনলিট নাইট ইন এ ফরেস্ট গেস্ট হাউস দেয়ার। উই স্পেন্ট আমরা অতিবাহিত করেছিলাম একটি চন্দ্রালোকিত রাত্রি ইন এ ফরেস্ট গেস্ট হাউস, ফরেস্ট মানে জঙ্গলের গেস্ট হাউসে, দেয়ার মানে সেখানে। ইট ওয়াজ এ মুনলিট নাইট এটা ছিল চন্দ্রালোকিত রাত্রি। দ্য স্কাই ওয়াজ ক্লিয়ার অ্যান্ড ক্লাউডলেস
আকাশ ছিল পরিষ্কার এবং ক্লাউডলেস মানে মেঘমুক্ত। সো দ্য মুনবিমস শোন মোর ব্রাইটলি, তাই দ্য মুনবিমস মানে চাঁদের আলো শোন আলো দিচ্ছিল মোর ব্রাইটলি আরও উজ্জ্বলভাবে। এভরিথিং লুক সিলভারি ইন দ্য মুনলাইট, চাঁদের আলোতে সব কিছু মানে রূপোর মতো দেখাচ্ছিল। জেন্টাল ব্রিজ ওয়াজ ব্লোয়িং, মৃদুমন্দ বাতাস বইছিল। উই ওয়ার অন দ্য রুফ অফ দ্য গেস্ট হাউস, আমরা ছিলাম গেস্ট হাউসের ছাদের ওপর। উই ফেল্ট এ ডিপ কামনেস ইন দ্য সারাউন্ডিংস, আমরা ফেল্ট মানে অনুভব করছিলাম, এ ডিপ কামনেস একটা গভীর, কামনেস মানে নিস্তব্ধতা, ইন দ্য সারাউন্ডিংস মানে আশেপাশে একটা গভীর নিস্তব্ধতা অনুভব করছিলাম। অনলি দ্য সাউন্ড অফ ড্রাই লিভস ওয়াজ হার্ড, শুধুমাত্র শুকনো পাতার আওয়াজ শোনা যাচ্ছিল। উই অলসো হার্ড সাম ফক্সেস কল অকেশনালি, আমরা মাঝে মাঝে কিছু শিয়ালের ডাক শুনতে পাচ্ছিলাম। দ্য স্টার্স ওয়ার অলসো টুইঙ্কলিং, তারাগুলো ঝিকমিক করছিল। উই অলসো হার্ড দ্য রিপলিং সাউন্ড অফ দ্য রিভার, আমরা নদীর ঢেউয়ের ছোট ছোট আওয়াজ শুনছিলাম। দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ রিয়েলি মার্ভেলাস, এই পরিবেশটা ছিল সত্যি চমৎকার। এটা তাহলে অ্যাক্টিভিটি 8। এবার 8A এবং অ্যাক্টিভিটি 8Bতে কি বলেছে, ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস রাইট অ্যান অটোবায়োগ্রাফি অফ অ্যান আউল এনজয়িং দ্য নাইট, একটা 80 শব্দের মধ্যে একটা প্যাঁচার মানে অটোবায়োগ্রাফি লেখো যে রাত্রিটা এনজয় করছে। আই অ্যাম অ্যান ওল্ড আউল, আমি একজন বৃদ্ধ প্যাঁচা। আই লিভ ইন দ্য হলো অফ অ্যান ওল্ড ব্যানিয়ান ট্রি, আমি বাস করি একটা পুরনো বটগাছের কোটরে। আই অ্যাম এ ডিফারেন্ট কাইন্ড অফ বার্ড, আমি একটা আলাদা ধরনের পাখি। হোয়াই অ্যাম আই টেলিং সো, আমি কেন এটা বলছি? আই অনলি গেট আউট অ্যাট নাইট, আমি শুধু রাত্রিতে বের হই। নট ডিউরিং দ্য ডে, দিনের বেলা নয়। অ্যাকচুয়ালি আই ক্যান নট সি ইন দ্য ব্রাইট ডে লাইট, আসলে আমি দেখতে পাই না উজ্জ্বল দিনের আলো। সো আই অ্যাম কল্ড এ নকটার্নাল বার্ড, তাই আমাকে নকটার্নাল বার্ড মানে নৈশকালীন পাখি বলা হয়। আই অ্যাম হোয়াইট ইন কালার, আমি সাদা রঙের। মাই আদার ফ্রেন্ডস আর গ্রে অলসো, আমার অন্যান্য বন্ধুরা ধূসর রঙেরও আছে। আই হ্যাভ এ ফ্ল্যাট ফেস উইথ লার্জ আইস অ্যান্ড দ্য সার্কেল অফ ফেদার্স, বলছে আমার একটা ফ্ল্যাট ফেস আছে, সমতল মুখ, উইথ লার্জ আইস বড় বড় চোখ, অ্যান্ড দ্য সার্কেল অফ ফিদার্স এবং পালকের চক্র। মাই বিক ইজ ভেরি শার্প, আমার ঠোঁটটা খুব তীক্ষ্ণ। আই ক্যাচ মাই প্রে ডিউরিং দ্য নাইট উইথ দ্য হেল্প অফ দিস শার্প বিক, আমি আমার শিকার ধরি ডিউরিং দ্য নাইট মানে রাত্রিবেলা, উইথ দ্য হেল্প অফ দিস শার্প বিক এই তীক্ষ্ণ ঠোঁটের সাহায্যে। র্যাটস আর মাই ফেভারিট ফুড, ইঁদুর আমার খুব প্রিয় খাদ্য। সাম পিপল থিঙ্ক মি টু বি ভেরি লাকি, কিছু লোক আমাকে ভাবে খুব লাকি বলে মনে করে। আই অলসো ফিল প্রাউড, আমিও খুব প্রাউড ফিল করি, গর্বিত অনুভব করি। হোয়েন দ্য হিন্দুস ওয়ার্শিপ মি অ্যালং উইথ গডেস লক্ষ্মী, যখন হিন্দুরা আমার ওয়ার্শিপ মানে পুজো করে আমায়, অ্যালং উইথ গডেস লক্ষ্মী দেবী লক্ষ্মীর সাথে। আই লিভ অ্যালোন হ্যাপিলি ইন দিস হলো অফ দ্য ট্রি, আমি একা খুশিতে এই গাছের কোটরে বাস করি। আজ আমরা এ পর্যন্তই আলোচনা করলাম তোমাদের টেক্সট বইয়ের লেসন 12-এর সমস্ত অ্যাক্টিভিটি করা হলো, অ্যাক্টিভিটি 8B পর্যন্ত। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।